আমি একজন মানসিক রোগী ছিলাম। আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম, কিন্তু আমি একা একা কথা বলি, একা একা হাসি। আর তাই বাবা আমায় মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বলল, আপনার মেয়েকে সুস্থ করতে হলে আমার কেবিনে 7 থাকতে হবে। আর আমার বাবা ডাক্তারের কাছে রেখে চলে গেলেন। তারপর একদিন গভীর রাতে ডাক্তার আমাকে বিন এসে আমার সাথে। বাকিটা গল্প তাই বলছি। ইদানিং সোহেল চৌধুরী তার পুত্রদের নিয়ে খুব চিন্তিত হয়ে রয়েছেন। সোহেল চৌধুরীর 3 পুত্র, অনিক চৌধুরী, ম্যাক চৌধুরী, রুদ্র চৌধুরী। 3 পুত্র দেখতে মাশাল্লাহ মারাত্মক সুদর্শন। বড় ছেলে অনিক চৌধুরী পেশায় একজন ডাক্তার, বয়স 26 ছুঁই ছুঁই। শুধুমাত্র পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় ছাত্র জীবনে প্রেম করার সময় পায়নি। মেডিকেলের অনেক সুন্দরী তরুণীরা তার পিছু পিছু ঘুরেছে। এমনকি এখনও তার বাড়িতে মেয়ের বাবারা তার সাথে বিয়ে দেওয়ার জন্য বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। অতিরিক্ত বিয়ের প্রস্তাব সামলাতে সামলাতে সোহেল চৌধুরী হিমশিম খান। রোজ রোজ বিভিন্ন মেয়ের বাড়ি থেকে টেলিফোন আসে, কিন্তু অনেকের মতামত ছাড়া তো আর বিয়ের দিকে এগোনো যায় না। বহু নারী অনেকের মন জয় করার জন্য পাল্লা দিয়ে উঠেছে। কেউ কেউ অনেকের রূপে পাগল, আর কেউ কেউ তার উজ্জ্বল ক্যারিয়ারে। তাদের একটাই লক্ষ্য, অনেকের সাথে প্রেম করা এবং বিয়ে করা। অনেক রোগী দেখার জন্য চেম্বারে এসে বসল। মধ্যবয়স্ক এক ভদ্রলোক একটা অল্প বয়সী মেয়েকে নিয়ে চেম্বারের ভিতরে এসে বসলেন। উনার শুকনো মুখ দেখে বোঝা যাচ্ছে উনি উনার মেয়েকে নিয়ে খুবই চিন্তিত। সবগুলো রিপোর্ট দেখে অনেক বলে উঠল, সবকিছু তো নরমালি আছে। মেয়েটা অনেকের দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে হাসতে বলল, আমার কোনো সমস্যা নেই, আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন। ভদ্রলোক আমার মেয়ে তাহমিনা রুমের ভিতর একা একাই নিজের সাথে কথা বলতে থাকে। সব সময় অদ্ভুত আচরণ করে। ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ছে, সারাদিন বই নিয়ে পড়ে থাকে, পড়াশোনা ছাড়া কিছু বোঝে না। কত বার বলেছি একটু বাহিরে হাওয়া বাতাস লাগা, কিন্তু কারো কোনো কথাই শোনে না। অনেকক্ষণ বেশি পড়াশোনা চাপেই হয়তো এমনটা হয়েছে। ভদ্রলোক বাড়ি থেকে ওকে এখন বিয়ে দেওয়ার কথা বলছে। রোগ বেড়ে গেলে যদি আর কেউ পাগলি ভেবে বিয়ে না করে। অনেক দেখুন ওরকম পড়াশোনা আমিও করছি, আমাদের দেখতে হবে ওর আচরণের ধরনটা কেমন, তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত কয়েকদিন পড়াশোনা থেকে দূরে রাখতে হবে। আমরা উনাকে হাসপাতালে অ্যাডমিট করছি। তাহমিনা, আরে বাবা, আমার বান্ধবীরা আমাকে বলেছে একটা বিয়ে করে নিতে, তাহলে নাকি আমি পড়াশোনা থেকে একটু দূরে থাকব, পেন নিয়ে ব্যস্ত থাকব। কি, আমি তো একটা প্রেম করার চেষ্টাই করছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাবা, আমি যদি অনেকগুলো বিয়ে করে ফেলি তাহলে আমি অনেক ব্যস্ত থাকব, তাই না? ভদ্রলোক দেখুন, হিতাহিত গান শূন্য হয়ে যাচ্ছে আমার মেয়ে। আপনি আমার মেয়েকে ভালো করতে পারলেন না। অনেক আমি কোনো কাজে ব্যর্থ হই না, ভরসা রাখুন। তাহমিনা হাসতে হাসতে বলল, বাবা, ডাক্তারটা খুব হ্যান্ডসাম, তাই না? আমার সাথে মানাবে, আমি ওনাকে বিয়ে করতে চাই। আচ্ছা ডাক্তার, ভালোবাসা কিভাবে করে? তাহমিনার বাবা এবার কান্নায় ভেঙে পড়ল। টেবিলের উপর বাড়ি দিতে দিতে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ওনার কান্নার শব্দে 2 জন নার্স ভিতরে চলে এলো। তাহমিনা খিলখিল করে হেসে যাচ্ছে। তাহমিনার বাবা দেখছেন তো ওর অবস্থা, দেখলেন তো এসব জানাজানি হলে ওকে আর কি বিয়ে করতে চাইবে? অবস্থিত যা খারাপ হওয়ার তা তো হয়েই গেল। বাড়িতে ওর মা ওর চিন্তায় বারবার জ্ঞান হারাচ্ছে। অনেক, আচ্ছা শান্ত হন, কাঁদবেন না, আপনার মেয়ের দায়িত্ব আমি নেব। এই কথা শোনার সাথে সাথে তাহমিনার বাবার মুখ উজ্জ্বল হয়ে যায়। শুকনো মুখে হাসি ফুটে ওঠে, কারণ দায়িত্ব নেওয়ার কথাটা উনি ভেবে নিয়েছেন ডাক্তার অনিক চৌধুরী। তার মেয়ে তাহমিনাকে বিয়ে করবেন। মেয়েকে নিয়ে তিনি হসপিটালের একটা কেবিনে ভর্তি করালেন। আর বাড়িতে ফোন করে তাহমিনা আমাকে বললেন তাহমিনার বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু তাহমিনার বাবা ভুল শুনেছিলেন। আসলে তাহমিনাকে বিয়ে করতে চায়নি ডাক্তার, এর মধ্যে অন্যরকম একটা উদ্দেশ্য ছিল দপ্তরের। ফোনে কথা বলার সময় একজন নার্স এ বিষয়ে একটা শুনে ফেলল, আর সাথে সাথে সে গিয়ে হসপিটালের ম্যানেজারকে এই সংবাদটা দিয়ে দিল। ম্যানেজার সাহেব ডাক্তার অনিক চৌধুরীর বাড়িতে ফোন করলেন। ম্যানেজার স্যার তো একজন মানসিক রোগীকে বিয়ে করছেন, স্যারকে আটকান। সোহেল চৌধুরী আমাদের না জানিয়ে বিয়ে করছে। পাশেই অনেকের মা সাকিনা বেগম দাঁড়িয়েছিলেন। তিনি চেঁচিয়ে বললেন, এই বিয়ে করছে।
সোহেল চৌধুরী তোমার বড় ছেলে নাকি তার হসপিটালের একটা রোগীকে বিয়ে করছে? অনিকের মা চিল্লিয়ে বলছেন, এসব হয়েছে তোমার জন্য। কবে থেকে বলছি ছেলের বিয়ে দাও। বিয়েতেও আমার কথা শুনলে আজ এই দিন দেখতে হতো না। সোহেল চৌধুরী চুপ করো তুমি, তোমার ছেলেরা তো কখনো কোনো কথা শোনে না। শুনবে কিভাবে? লাই দিয়ে তো ছেলেদের মাথায় তুলে ফেলেছে। সাকিনা বেগম একদম আমার ছেলেদের নামে উল্টোপাল্টা কিছু বলবেন না বলে দিলাম। উপর পাশ থেকে চেঁচামেচির আওয়াজ শুনে ম্যানেজার সাহেব তাড়াতাড়ি কলটা কেটে দিলেন। অনেকের বিয়ে নিয়ে গ্রামের চৌধুরী মহলও এখন খুবই উত্তপ্ত হয়ে রয়েছে। সোহেল চৌধুরীর মেজ পুত্র মেঘ চৌধুরী ভার্সিটির বায়োলজি ডিপার্টমেন্টের খুবই অ্যাক্টিভ ছাত্র। বয়স সবে 24। তার সুন্দর চেহারা আর আকর্ষণীয়। ল্যাবে ব্যস্ত থাকার সময় মেঘের মোবাইল ফোন বেজে উঠল। মেয়েকে একটু সাইডে গিয়ে কলটা রিসিভ করে। ফোন রিসিভ করার সাথে সাকিনা বেগম, সর্বনাশ হয়ে গেছে বাবা, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। মেঘ, কেন মা, কি হয়েছে? ড্যাড কিছু করেছে? সাকিনা বেগম, আরে না, অনেক নাকি তার হসপিটালের এক রোগীকে বিয়ে করে ঘরে আনছে। মেঘনাথ সাহা, তুমি এসব কি বলছো? ভাইয়া এমন কাজ কখনো করবে না। সো রিল্যাক্স থাকো মা, আমি একটু ল্যাবে কাজ করছি, তোমার সাথে এ বিষয়ে পরে কথা বলবো। এখন রাখিম আইডিয়া সুইট মাদার। সাকিনা বেগম হ্যালো হ্যালো ধাপ কেটে দিয়েছে। সাকিনা বেগম এবার ছোট পুত্র রুদ্র চৌধুরীকে ফোন করলেন। রুদ্র চৌধুরী দেখতে যেমন স্মার্ট, তেমনি কথাবার্তাতেও বেশ স্মার্ট। তার রূপ আর কথা জাদুতে অনেক মেয়ে পাগল। বয়স মাত্র 21 বছর। ইঞ্জিনিয়ারিং পড়ছে, কিন্তু কেউ তার মনে জায়গা করে নিতে পারেনি। সাইকেল নিয়ে আড্ডা দেওয়ার সময় সাকিনা বেগম তাকে কল করেছেন। রিং হয়ে যাচ্ছে কিন্তু রিসিভ করছেন না। এভাবে কয়েকবার দেওয়ার পর রুদ্র চৌধুরী যখন পকেট থেকে ফোন বের করে সেলফি উঠতে যাবেন, তখনই মায়ের কল আসছে দেখে সাথে সাথে সেটা রিসিভ করল। রুদ্র সোমা, ফোন সাইলেন্ট ছিল তাই দেখতে পাইনি। এখন আদেশ করুন আমার মাকে আমায় কি করতে হবে। সাকিনা বেগম এবার করা হয়ে থাকে দিলেন, কোথায় তুই? এখনই বাড়ি আয়। রুদ্র, কেন না, কি হয়েছে? সাকিনা বেগম, তোর ভাই তো কাণ্ড বাঁধিয়ে ফেলেছে, বাড়িতে গন্ডগোল চলছে। অনেক হসপিটালের একটা রোগী মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। রুদ্র হট ভাইয়াকে কিছু বলেনি। সাকিনা বেগম বলার সুযোগ আর পেলাম কই, ফোনে তোকে পাচ্ছি না। নিশ্চয়ই আমার ভয়ে বিয়ের খবরটা গোপন রাখতে ফোন বন্ধ করে দিয়েছে। রুদ্র, ওকে ওকে, আমি আসছি, টেনশন নিও না। অনেকের ফোনে চার্জ নেই। বাইরের কিছু কাজ সেরে দুপুরের খাবার খেয়ে আবার চেম্বারে এসে বসে আর ফোনটা চার্জে লাগিয়ে দিন। নাচটা চেম্বারের দরজার সামনে দাঁড়িয়ে বলল, স্যার আসুন। অনিতা এসো। না স্যার, আপনি কি সত্যি সত্যি বিয়ে করছেন? নার্সের কথা শুনে অনেকের চোখ কপালে উঠে যায়। অনেক, আমি বিয়ে করছি মানে কি বলছো এসব? নার্স, আর তখন যে রোগীরা অ্যাডমিট হলো যাকে আপনি দায়িত্ব নেওয়ার কথা বললেন? অনেক, ওহো, আমি কি বিয়ে করার কথা বলেছি নাকি? আমি তোকে সুস্থ করার দায়িত্ব নিতে চেয়েছি। নার্স, কিন্তু উনার বাবা যে উনার বাড়িতে ফোন করে বললেন আপনার সাথে উনার বিয়ে, আপনি ওনার দায়িত্ব নিয়ে নিয়েছেন। আর এটা শুনে তো আমিও, অনেককে আমিও নার্স ম্যানেজার সাহেবকে বলে দিয়েছি। অনেকেই ম্যানেজার আমার বাড়িতে ফোন করে সবটা জানিয়ে দিয়েছেন, তাই তো। নাচটা এবার মাথা নিচু করে উত্তর দিল, না মানে আসলে স্যার, আপনার বাবাই তো সবসময় এখানে সব খবর ওনাকে জানাতে বলেন। অনেক, হুম জানি, বাবা এই কাজ আগেও করেছে। ঠিক আছে, তুমি যাও এখান থেকে, খুব ভালো গন্ডগোল লাগিয়ে দিয়েছে। নাচটা তড়িঘড়ি করে চেম্বার থেকে বের হয়ে গেল। আর অনেক কাপলের উপর 2 হাত দিয়ে বসে রইল, কারণ বাড়িতে এখন এটা নিয়ে তিল থেকে তাল হয়ে যাচ্ছে। সময় রাত 7টা। অনেক চেম্বারে বসে আছে, বাড়িতে যাওয়ার সাহস পাচ্ছে না। হঠাৎ মনে হলো তাহমিনাকে একবার দেখে আসা উচিত। নিজের চিন্তায় ও ব্যাপারটা মাথা থেকে বেরিয়েছে। তাহমিনা কেবিনে গিয়ে দেখল সে বেঁকে বসে আছে, আর তার সামনে বসা কাকে যেন সে বলছে। অনেক ডাক্তার তাহমিনার কেবিনে গেল। তাহমিনা অনেককে দেখতে পেয়ে বলল, আপনি এখানে কেন? আপনি কে? আরে আমি তোমার ডক্টর, তোমাকে দেখতে এসেছি। তাহমিনা তখন বলতে লাগল, ছাড়ুন আমাকে, আপনি কি করছেন এসব? আমি একজন মানসিক রোগী, তাই বলে আমার সাথে আপনি এসব আচরণ করতে পারেন না। আরে আজও তো আমি তো আপনার কাছ থেকে এখনো 1 হাত দূরে। তাহলে আপনি কাকে বলছেন ছাড়ুন? কি আপনাকে ধরে রেখেছে? আমি বুঝতে পারলাম সে একজন মানসিক রোগী।
তাই ভয় পেয়ে এসব বলছে। তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। ধীরে ধীরে তার বেড়ে বসলাম আর বললাম, দেখুন তাহমিনা, আমি আপনার কেবিনে এসেছি আপনাকে সুস্থ করতে। আর আপনি আমাকে কি কথা বলছেন? বের হন আমার বেড থেকে, আপনার মতো ভালো না। ডাক্তার তখন আশ্চর্য হয়ে বললেন, তোমার মানসিক রোগ ভালো করতে হলে তাহলে অবশ্যই তোমার আমার কথা শুনতে হবে। তাহমিনা আরও বলল, আপনার এত লোভ কেন আমার প্রতি? আপনি আমাকে বিয়ে করতে চান? এর মধ্যে তাহমিনার বাবা তখনই কেবিনের ভিতরে ঢুকতে গিয়ে অনেকে এখানে দেখে বলে উঠলেন, ওই তো আমাদের জামাই বাবা। যা বাবা, ভিতরে যাও। তাহমিনার খালাতো বোন এসেছে। পরের দিন রাতে যখন তাহমিনাকে ইনজেকশন দিতে হবে, তাই তাহমিনা কেবিনে গেল অনেক। যখন তাকে ইনজেকশন দিতে গেল ঠিক তখনই সে বলল, আপনি আমার সাথে এমনটা করবেন না। ডাক্তারবাবু, আমাকে দয়া করুন। আর এই ইনফেকশন না নিলে তুমি সুস্থ হবে না। আর তাই তোমাকে ইনজেকশন নিতে হবে, তাহলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ছাড়ুন আমায়, আমাকে অন্য কিছু করুন, তাও ইনজেকশন দেন না। উনি তখন বলল, আচ্ছা আপনি কাউকে পছন্দ করেন? না, আমি কাউকে পছন্দ করি না। অনেক বলল, আমাকে আপনার পছন্দ হয়। তাহমিনা তখন খিলখিল করে হেসে বলল, আমার আপনাকে পছন্দ হয়। ঠিক আছে, তাহলে আমি এখন যা বলব তাই করবেন। অনেক বলল, এখন আপনি ইনজেকশনটা নিয়ে নিন, না হলে যে আপনাকে সুস্থ করা যাবে না। আপনি ইনজেকশনটা নেওয়ার পর আপনাকে একটা জিনিস খাব, যেটা আপনি কোনোদিন স্বপ্নেও দেখেন। ওই একটা কথা বলে এর মধ্যে তাহমিনার খালাতো বোন এসেছে তার কেবিনে, এসে বলছে, দুলাভাই। এটা শুনে অনেকেই বাহাতে ছোট করে একটা কামড় দিল। তাহমিনাকে দেখতে এসে অনেক একরকম লজ্জাজনক অবস্থাতেই পড়ে যায়। অনেক কি করবে বুঝতে পারছে না। তাহমিনার বাবা বিয়ের ব্যাপারটা বাড়িতে সবাইকে জানিয়ে দিয়েছেন। বিয়ের প্রস্তুতিও নাকি নেওয়া শুরু হয়ে গেছে। উনি মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাতে পারলেই হাফ ছেড়ে বাঁচেন। মেয়ে যে দিন দিন পাগল হয়ে যাচ্ছে, কথায় কথায় বিয়ে করে। শেষে চরিত্রে দোষ ভেবে যদি আর কেউ বিয়ে না করে। তাহমিনার বাবা অনেকের হাত ধরে বলছেন, তুমি আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালে বাবা। বিয়েটা যত তাড়াতাড়ি সেরে নেবে ততই ভালো। আমি এখন আসি, বাড়িতে সব আয়োজন ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে হবে। অনেক কিছু না বলে মুখে জোর করে একটু হাসি এনে মুচকি হাসার চেষ্টা করল। তাহমিনার বাবা ছেলেকে নিয়ে হসপিটাল থেকে চলে গেলেন। অনেকে আবার তাহমিনা দিকে তাকানোর সাথে দেখতে পেল তাহমিনা আগে থেকেই অনেকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেক কি হলো, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তাহমিনা, আপনি অনেক ভালো। আমার বাবা একমাত্র চিন্তা ছিলাম আমি। অনেক তো। তাহমিনা, আমার বিয়ের খবর শুনে বাড়িতে সবাই অনেক খুশি। কি যে চিন্তায় ছিল আমাকে নিয়ে। আচ্ছা, আমি বিয়েতে কোন শাড়ি পরব বলুন তো? লাল শাড়ি না নীল শাড়ি? অনেকে আবার হাসতে হাসতে বলল, কে বলল আপনি পাগল? আমি তো দেখছি আপনি একদম শেয়ানা পাগল। এরই মধ্যে সব ঠিক করে ফেললেন। তাহমিনা, শুধু প্রেমটা কিভাবে করতে হয় সেটাই জানি না। অনেক বলল, ভালোবাসা কারে কয় দেখান? তাহমিনা, দেখান তো। তখন অনেক বলল, আমি তোমার নিজ হাতে ভাত খাইয়ে দিই। তাহমিনা বলল, খান স্যার। অনেক তখন তাহমিনাকে ভাত খাওয়াই দিল। অনেক তখন তাহমিনাকে বলল, আমি যে তোমায় ভাত খাওয়ালাম, এখন তুমি কি আমায় ভাত খাইয়ে দেবে না? স্যার, আমিও আপনাকে ভাত খাইয়ে দিই স্যার। অনেক বলল, দেন। অনীহা করল। তাহমিনা নিজের হাতে তাকে ভাত খেয়ে নিল। অনেক তখন বলল, এটাই ভালোবাসা বুঝলে? অনেক আবারও হেসে ফেলল। এভাবে 2-4টা কথা শুরু করতে করতে অনেক সারারাত তাহমিনার সাথে গল্প করল আর তাহমিনাকে পছন্দ করে ফেলল। এমন একটা মেয়েকে বউ হিসেবে পেলে তো জীবন হবে সুন্দর। সকালবেলা নার্স কেবিনে ঢোকার সাথে তার চোখ কপালে উঠে যায়। সে দেখল অনিক চৌধুরী তাহমিনাকে খাবার খাওয়াচ্ছে, তাও আবার নিজের হাতে। এটা দেখার সাথে সাথে নার্স এক দৌড়ে চলে গেল রিসেপশনের ওখানে ম্যানেজারের কাছে খবরটা দিতে। সোহেল চৌধুরী তার হাতে থাকা নিউজ পেপারটা ছুঁড়ে বলেন, কোথায় ছিলি সারা রাত? অনেক নাইট ডিউটি ছিল দেখ। সাকিনা বেগম চেঁচিয়ে বললেন, কি ডিউটি ছিল তা আমরা সকলেই জানি। মেয়েটি এখন কোথায়? অনেক ওকে বাড়ি নিয়ে গেছে। আর পরশু আমার বিয়ে। তোমরা সবাইকে খবর দিয়ে সব আয়োজন শুরু করে দাও। এই কথা শুনে সবার চোখগুলো তাদের কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়। মেঘ আর রুদ্র চৌধুরী একসাথে বলে উঠল, ভাইয়া তুই কি সত্যি সত্যি? কথা শেষ করার আগেই সাকিনা বেগম চালিয়ে উঠলেন, একটা পাগল মেয়েকে আমি কিছুতেই আমার ছেলে বুক করব না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? অনেক অনেক মা ও পাগল নয়।
ও একদম সুস্থ মানুষ। পড়াশোনার কারণে ওর মাথাটা একটু বিগড়ে গেছে, এই আর কি। আর তাছাড়া আমি তো আছি। আর আমি ওদের কথা দিয়ে ফেলেছি। এখন তোমরা যদি বিয়েতে মতো না দিলেও আমি বাড়ি ছেড়ে চলে যাব। সোহেল চৌধুরী এবার হুঙ্কার দিয়ে বলে উঠলেন, এই বাড়ি ছেড়ে কেউ কোথাও যেতে পারবে না। তোর বিয়ে ওর সাথেই হবে। এটা শুনে বাড়ির সকলেই একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করছে। সোহেল চৌধুরীর একমাত্র দুর্বলতা, তিনি তার ছেলেদের এই বাড়ি থেকে অন্য কোথাও যেতে দেবেন না। বাড়ি ছেড়ে চলে যাওয়ার অজুহাত দেখাতে পারলেই তিনি ছেলেদের অনেক বিষয় চোখ বন্ধ করে মেনে নেন। শাহিনা বেগম রাগে ফুঁসতে ফুঁসতে উনার ঘরে চলে গেলেন। আত্মীয় স্বজনদের খবর দিয়ে বাড়িতে আনা হয়েছে। সন্ধ্যার মধ্যে অনেকেই চলে এসেছেন। হঠাৎ করে বিয়ের খবর শুনে আনন্দে বাড়িতে দ্বিগুণ পরিমাণ হইচই হচ্ছে। বাড়ি সাজানো হচ্ছে। আগামীকাল সকালে গায়ে হলুদ হবে। আর দুপুরের মধ্যেই বিয়ের সব কাজ কমপ্লিট করে বিকেলের মধ্যে বহু নিয়ে বাড়ি ফিরবে। মেঘ অনেকের রুমে উঁকি দিয়ে দেখল অনেক হেসে হেসে ফোনে কথা বলছে। দরজা থেকে কাশি দিয়ে অনেক বলে উঠল, ভাবি কি খুব হাসে ভাইয়া। অনেক চমকে উঠে পিছনে ফিরে বলল, ইয়ে মানে তুই এখানে কি করছিস? যা নিজের কাজ কর। তাহমিনা দিয়ে দৃশ্য দেখে একদম সুস্থ হয়ে যায়। মনে করছে আমার মতো একটা মেয়ে এত বড় ডাক্তার আমাকে বিয়ে করবে। এটা কি হয়? আসলে অনেক আমাকে সুস্থ করতে গিয়ে আমার সাথে বিয়ের অভিনয় করেছে। যদি আজ অনেক সাহেব আমাকে বিএসপি টানা দেখাত তাহলে আমি হয়তো আর মানসিক রোগ থেকে বের হতে পারতাম না। একদিন রাতে আমি যখন হাসপাতালে ছিলাম তখনই জানতে পারি অনেক অন্য একজনকে ভালোবাসে। কিন্তু সে আমার সাথে এমন অভিনয় করেছিলেন আমি বুঝতে পারিনি এটা অভিনয়। এখন তো অনেকের বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে, সবাই বলাবলি করছে একটা মানসিক রোগী অনেক ডাক্তার বিয়ে করতে যাচ্ছে। তাহমিনা ভাবতে লাগলো, আমি এখন সুস্থ হয়ে গেছি, আমি আমার জায়গায় অনেকে ভালো মানুষকে বসিয়ে দিই। যখন কাজী সাহেব কাবিন করতে যাবে ঠিক তখন যেখানে আমি থাকার কথা ঠিক সেখানে অনেকে ভালোবাসার মানুষকে বসিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে চলে গেলাম আমার নিজের বাড়িতে। বাবাকে গিয়ে বললাম, বাবা অনেক সাহেব আমাকে বিয়ে করবে। এটা ভাবা যায় না, কারণ সে একজন দক্ষ, তার আগে থেকেই একজনকে পছন্দ। আর আমি মাত্র এসসি পাস। বাবা অনেকের যত্ন পেয়ে আমি ভালো হয়ে গেছি। বাবা আমার এখন আর কোনো সমস্যা নেই। বাবা অনেক যদি আমার সাথে এই অভিনয়টা না করত, আমাকে বিয়ে করার স্বপ্ন না দেখাত, তাহলে হয়তো আমি সারা জীবন পাগলি থেকে যেতাম। বাবা অনেক সাহেবের মতো ডাক্তার এই যুগে পাওয়া যাবে কি না সন্দেহ। তার কি মেধা, সে কোনো ওষুধ ছাড়াই আমাকে সুস্থ করে তুলেছে। এদের বলা যায় ডক্টর, কারণ অনেক বুঝতে পেরেছিল আমার রোগটা কোথায়। আর তার ভালোবাসা পেয়ে আজ আমি পরিপূর্ণ সুস্থ। আল্লাহর কাছে দোয়া করি অনেক যেন 1000 বছর বেঁচে থাকুক।